আজ ডিএ মামলায় ঠিক কি হলো যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ডিএ মামলার শুনানি শেষ হয়ে গেল, এখন বিচারপতিরা রায় দেবেন, সেই রায়ের অপেক্ষায় আমাদের থাকতে হবে। কতটা আশাবাদী? প্রথম থেকেই তো আপনি যথেষ্ট আশাবাদী। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, আমার জীবনে নিরাশার কোনো জায়গা নেই। আমরা যা সওয়াল করেছি, আমার বিশ্বাস বিচারপতিরা সেই সওয়ালটা ঠিকমতো অনুধাবন করবেন, করলে আমাদের পক্ষেই যাবে। এখনো পর্যন্ত বিভিন্ন স্তরে কর্মচারীরা জয়লাভ করেছেন, এক্ষেত্রেও করবেন। রাজ্য সরকারের আইনজীবীকে আজকে বলতে শোনা গেল যে এআইসিপিআই মানতে কোনো রাজ্যকে বাধ্য করা মানে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ এবং সংবিধানের অবমাননা করা হয়। কি বলছেন? না, এগুলো তো ভিত্তিহীন সওয়াল। যে রাজ্য সরকার তো নিজেই এআইসিপিআই কে মেনেছে, এআইসিপি কে তো সবাই মানবেন। পশ্চিমবঙ্গে জিনিসপত্রের দাম কি অন্যান্য রাজ্য থেকে কম? তা তো নয়। কিন্তু ওই সমস্ত হচ্ছে আর কি বলবো, জীবন্ত মানুষের জীবন্ত হওয়ার দুঃস্বপ্নের সওয়াল। স্যার, আমি যে প্রশ্নটা করবো যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে শুনানির সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের বিরুদ্ধে অভিযোগ করা হলো যে শুনানিতে বারংবার দেরি করে আসার জন্য বিরোধীদের তরফে টানা 3 দিন কপিল সিব্বলের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও তিনি আপত্তি জানালেন। এরপরই সিব্বলকে ছাড়াই শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে। কি বলবেন? না, আজকে তো মামলার শুনানির জন্যই নির্দিষ্ট ছিল, স্পেশাল বেঞ্চ বসেছেন, সুতরাং সুপ্রিম কোর্ট আজকে মামলা শুনবেন, শেষ করবেন, এটাই স্বাভাবিক কারণ ছিল। এখন কপিল সিব্বল আসতে পারেননি বলে তো বেঞ্চ বসে থাকবেন না। যাই হোক, কপিল সিব্বল পরে এসেছিলেন, তিনি তার সওয়াল করার চেষ্টা করেছেন, যে সওয়ালের মধ্যে কোনো রকম বিশেষত্ব ছিল বলে আমার মনে হয়নি। আমি আমার জবাবে বললাম যে এই সওয়ালের মধ্যে নতুনত্ব কিছু নেই, কোনো গুরুত্বও নেই। আগে যা সওয়াল হচ্ছে সেই সওয়ালের ভিত্তিতেই কর্মচারীদের যে ডিএর দাবি, সেই দাবিকে মান্যতা দেওয়া হোক। স্যার, আপনারা এআইসিপিআই এর যে সূচক নিয়ে বারংবার কথা বলেছেন, এবারে রাজ্য সরকারের আইনজীবীকেও বলতে শোনা গেল যে কোনো আদালতে এআইসিপিআই এর হার মেনে দিয়ে দিতে বাধ্য করতে পারে না কোনো রাজ্যকে, যদি না রাজ্যের নিজস্ব নোটিফিকেশনে সেটার উল্লেখ থাকে। রাজ্যের কোনো নোটিফিকেশনে এআইসিপিআই মানার কথা উল্লেখ করা হয়নি। কি বলবেন? ওটা তো একটা ভুল আর্গুমেন্ট, ওটা তো ভিত্তিহীন আর্গুমেন্ট, তথ্যবিহীন আর্গুমেন্ট। রাজ্য সরকার নিজেই তো এআইসিপি মেনেছেন এবং সেটাই স্বাভাবিক। স্যার, বিচারপতিরাও জানতে চাইলেন যে এআইসিপিআই নিয়ে কোনো সর্বোচ্চ আদালতের নির্দেশ হয়েছে কিনা। এই নির্দেশের জেরে বাংলা সহ আরো যে 7টি রাজ্য যারা কেন্দ্রের হারে দিয়ে দেয় না এবং এআইসিপিআই মানে না, তাদের ওপর প্রভাব পড়বে বলে একদম জানান রাজ্যের আইনজীবী। যদিও সংবিধানের 309 নম্বর ধারায় উল্লঙ্ঘন করা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, এমনই দাবি করলেন বিরোধী আইনজীবী করুণানন্দীও। কি বলবেন? দেখুন, দুটো সওয়ালই, যে দুজনের কথা বললেন, দুটো সওয়ালই এই মামলার ক্ষেত্রে অপ্রয়োজনীয়। 309 ধারা অনুযায়ী বিধি হয়েছে, সেই বিধি অনুযায়ী দিয়ে পাওয়া। এখন এ নিয়ে তো এটা স্থিরকৃত, এ নিয়ে আরো আলোচনা বা আর্গুমেন্টের কোনো অবকাশই নেই। আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। রাজ্যের তরফে কপিল সিব্বলকেও বলতে শোনা গেল যে রিজিয়ন থেকে রিজিয়নে আলাদা হওয়া উচিত, কারণ প্রতি রিজিয়নের নিজস্ব ইনফ্লেশন আছে, কস্ট অফ লিভিং আছে। তাই আবারও আবেদন জানাচ্ছি ডিএর বিষয়টি রাজ্যের হাতেই ছাড়া হোক। কি বলবেন? তো রাজ্যের হাতেই তো ছেড়েছে ট্রাইব্যুনাল তো কেন্দ্রের ওপর ছাড়েনি। ট্রাইব্যুনাল বলেছে তোমার বিধি মেনে তুমি নিজে ডিএ কিভাবে দেবে ঠিক করো, কিন্তু এআইসিপি ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে। সুতরাং যে সওয়াল ওরা করেছেন সেটা ওদের মনে হয়েছে করেছেন, যে সওয়ালের কোনো ভিত্তি নেই বলে মনে করি। আমার সওয়ালের জবাবে আমি সে কথা বললাম তো সুপ্রিম কোর্টকে, যে ওদের যে সওয়াল করছে সওয়ালের কোনো ভিত্তি নেই। কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনাল এই বিষয়ে ডিসাইড করে দিয়েছে যে ডিএটা কর্মচারীদের প্রাপ্য অধিকার এবং সেটা এআইসিপি এবং যে বিধি আছে সেই বিধি অনুযায়ী দিতে হবে। স্যার, সবশেষে একটাই প্রশ্ন, রাজ্য সরকারি কর্মচারীরা যারা এতদিন আপনাদের দিকে তাকিয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? মামলা শেষ হয়ে গেল, নতুন করে উদ্দেশ্যে কিছু বলার নেই। মামলা শেষ হয়ে গেছে, এখন অপেক্ষা করতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের কি উদ্দেশ্য বলে? রাজ্য সরকারি কর্মচারী কি স্কুলের ছাত্র নাকি যে তাদের উদ্দেশ্যে আমাকে কিছু বলতে হবে? অবশেষে শেষ হলো ডিএ মামলার শুনানি, কি বলবেন? বলার বলতে একটা স্বস্তির নিঃশ্বাস, এবং আজকে যেভাবে শেষ হবে সেটা আমরাও আশা করতে পারিনি। আমরা ভেবেছিলাম যে আজকে সরকার পক্ষ বলবে, তারপর আমাদের বলার জন্য আরেকটা দিন হয়তো সময় থাকবে এবং সেদিন শেষ হবে। তা যাই হোক, বিচারপতিরা আজকে মাইন্ড মেড আপ করেই বসেছিলেন যে আজকেই শেষ করা হবে, এবং সেই অনুযায়ী সরকার পক্ষকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারা তাদের যে রিটেন নোট অফ সাবমিশন দিয়েছিলেন সেগুলো কম্পাইল করে দিতে হবে, আর তারপরে আর 1 সপ্তাহ সময় আমাদেরকে দিয়েছেন যে আমাদের পক্ষ থেকে সব রিটেন নোট অফ সাবমিশন সেইটার এগেনস্টে আমাদেরকে আবার দিতে হবে কম্পাইল করে। সুতরাং আগামী 3 সপ্তাহের মধ্যে দুপক্ষের রিটেন নোট অফ সাবমিশন জমা পড়বে, তারপরে হয়তো আর 1 সপ্তাহ সময় নিতে পারেন রায় ঘোষণার জন্য।
আশা করা যায় যে 1 মাসের মধ্যেই এই রায় হবে এবং এটুকু আত্মবিশ্বাসী যে এই মামলায় আমাদের জিত হবে, জয় হবে আমাদের। ভাস্কর দা, আজকে ঠিক কি কি হলো আদালতে? হয়েছে বলতে মামলার শুনানি হলো, তখন কপিল সিব্বালজির জন্য অপেক্ষা করছিলেন প্রথমে, তারপরে তাদের সরকার পক্ষ থেকে তাদের যে আইনি ফার্ম আছে সেখান থেকে একজন জুনিয়র বলতে শুরু করেন। তাকে বলতে হওয়ার পরে তারপরে আহমেদিজি বলতে যান, তখন তাকে জাজরা আটকান যে আপনি তো আপনার সাবমিশন রেখেছেন, আর নতুন করে বলতে দেওয়া হবে না। তারপর আমাদের পক্ষ থেকে বিকাশবাবু বলেছেন, পাটোয়ারিয়াজি বলেছেন, করুণানন্দীজি বলেছেন, নচিকেতা যোশীজি বলেছেন আমাদের পক্ষ থেকে, এবং তারপরে কনক্লুড হয়েছে। এবং আজকে বেশি সময় নষ্ট কাউকেই করতে দেওয়া হয়নি। যারা যারা মানে নতুন কথা যারা বলতে চেয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এবং আমাদের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোলা হয়েছে যে ডিএর যে অধিকার সেটা শুধুমাত্র রূপাতেই নয়, এটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য যে সার্ভিস রুল আছে সেই সার্ভিস রুলের মধ্যেই ডিএটা অধিকার হিসেবে লেখা আছে, সুতরাং সেখান থেকে আসছে। এবং এইটার মধ্যে দিয়ে, এই সাবমিশনের মধ্যে দিয়ে আমাদের যেটা হলো সেটা রূপা 2019-এর যে রূপাতে ডিএটাকে তুলে দেওয়া একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে মানে রাজ্য সরকার করেছিল, সেইটাকে অন্তত মানে কাউন্টার করার একটা জায়গা আমরা পেয়েছি। পরবর্তী ক্ষেত্রে হয়তো এটাকে হাতিয়ার করে আমরা রূপা 2019-এর মামলাটাকেও হয়তো মানে করতে পারবো। আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো ভাস্কর দা, একদম প্রথম থেকেই আপনি বিভিন্ন সময় আমাদেরকে সাক্ষাৎকারে এই কথাটা বলেওছেন। এআইসিপিআই যে সূচক ধরে আপনাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করছেন যে এআইসিপিআই মেনে আপনাদের যে মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে সেই মহার্ঘ ভাতা প্রদান করুক রাজ্য সরকার। এই এআইসিপিআই এর প্রসঙ্গে রাজ্য সরকারের আইনজীবীকে বলতে শোনা গেল যে এআইসিপিআই আর মানতে মানে কোন রাজ্যকে বাধ্য করা মানে সেই রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করা এবং সংবিধানের অবমাননা করা। কি বলবেন? এআইসিপিআই এ নিয়ে যে আর্গুমেন্ট হয়েছে সেই আর্গুমেন্টের সব থেকে স্ট্রং পয়েন্টটা যিনি রেখেছেন তার নাম হচ্ছে গোপাল সুব্রমণিয়ামজি, প্রথম দিকে যিনি সওয়াল করেছিলেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী। সেখানে এআইসিপিআই নিয়ে বিশদ ব্যাখ্যা হয়েছে। সুতরাং এআইসিপিআইটা যে একটা মানদণ্ড দিয়ে দেওয়ার সেটা প্রতিষ্ঠা হয়ে গেছে অলরেডি, সুতরাং সেটাকে নিয়ে আর নতুন করে কোনো বিতর্ক নেই। তারা বলতেই পারেন, কারণ পশ্চিমবঙ্গ এটা বলবে এবং সর্বোচ্চ আদালতে দাঁড়িয়েই এটা বলবে, এটার মধ্যে কোনো মানে করার কিছু নেই যে কেন্দ্র সরকার কোনো আইন প্রণয়নের মধ্যে দিয়ে রাজ্যের উপরে সেই আইনটাকে চাপিয়ে দিচ্ছে। এটা এই রাজ্যের কাছ থেকে আশা করবেন না তো কার কাছ থেকে করবেন? আমরা তো দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছি যে এই সরকার আসলে যেটা করছে সেটা হচ্ছে দেশের মধ্যে সংবিধানকে উপেক্ষা করে আর একটা দেশ তৈরির প্রচেষ্টা করছে। তারা বলছেন সংসদে পাশ হওয়া আইন আমরা মানি না, এটা আমাদের সাথে আলোচনা না করে হয়েছে। একটা মানে অ্যাবসার্ড কথাবার্তা যে যে কোনো আইন কেন্দ্র তৈরি করবে সেটা পশ্চিমবঙ্গের সাথে আলোচনা করে করতে হবে, না হলে সেই আইন আমি মানবো না। মানে এই যে ধরনের মানসিকতা, সেই মানসিকতাকে আমার মনে হয় মানে জাজরা সেখানেই খণ্ডন করেছে। সুতরাং মানে এটা ধোপে টেকার নয়, আর যথেষ্ট স্ট্রং পয়েন্ট। আর বিকাশবাবুর ক্ষেত্রে বলবো যে বিকাশবাবু যেভাবে এই মামলাটাকে প্রথম থেকে একদম লড়াই করে এই জায়গাতে নিয়ে এসছেন, বিকাশবাবু না থাকলে এই মামলা কর্মচারী পক্ষে এতদূর নিয়েই আসতে পারতো না। ভাস্কর দা, শেষ কয়েকটা প্রশ্ন। সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে শুনানির সময় রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বালের বিরুদ্ধে অভিযোগ করা হলো যে শুনানিতে বারংবার দেরি করে আসার জন্য বিরোধীদের তরফে টানা 3 দিন কপিল সিব্বালের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও আপত্তি জানানো হলো। এরপরই কপিল সিব্বালকে ছাড়াই শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে। কি বলবেন? সেটা নিয়ে তো আজকে জাজের যে মন্তব্য ছিল মাইক অফ করে তিনি বলেছেন যে আজকে কপিল সিব্বাল যদি লেট করেও আসেন তাকে আর বলতে দেওয়া হবে না, এবং সেই অনুযায়ী তাদের কড়া অবস্থান আজকে রেখেছেন। মানে আমার মনে হয় যেটা একটা মানে শিক্ষণীয় বিষয়, এবং গোটা রাজ্যের অনেকেই যারা বলছিলেন যে না সবকিছু সেটিং হয়ে গেছে, সেটা যে কিছু হয়নি সেটাও কিন্তু আজকে প্রমাণ হলো। রায় আমাদের পক্ষেই যাবে। এই মামলাতে যেভাবে আইনি গ্রাউন্ড শক্তিশালী জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, নিশ্চিত থাকতে পারেন যে আমরা জিতবো এই মামলায়। সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে তার নিজস্ব যে অবস্থান সেই তা স্পষ্ট করতে কি আজকে কোথাও গিয়ে মানে তারা পারলো আজকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে? বলবেন? চলে এসছে ভাস্কর, আমি গাড়িটা নিয়ে দাঁড়াও। ন্যায়ের হ্যালো, হ্যাঁ, ন্যায়ের দণ্ড হিসেবে সুপ্রিম কোর্টের যে জায়গা তা কি আজকে সুস্পষ্টভাবেই স্পষ্ট হলো আরো একবার? হ্যাঁ, যে কড়া অবস্থানটা নিয়েছেন সেই কড়া অবস্থান যদি বিচারপতিরা বিগত 3 বছর আগে দেখাতে পারতেন তাহলে এই মামলা এতদিন মানে ঝুলতো না। যাই হোক, বেটার লেট দেন নেভার। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় ঢুকেছিলাম অনেকটা পরে, এবং আমরা এই কথা বলেই ঢুকেছিলাম যে মামলাটাকে দ্রুত শেষ করানোর চেষ্টা আমরা করব। সেটাতে আমরা কিছুটা সফল, এবং বড় আইনজীবী দাঁড় করিয়ে সেই মামলাকে যথেষ্ট ভালোভাবে আমরা টেনে নিয়ে গেছি। আশা করি মামলায় জিতবো আমরা। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বিচারপতিরা এও জানতে চাইলেন যে এআইসিপিআই আর নিয়ে কোনো সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে কিনা। এই নির্দেশের জেরে বাংলা সহ আরো যে 7টি রাজ্য রয়েছে যারা কেন্দ্রের হারে দিয়ে প্রদান করে না এবং এআইসিপিআই মানে না, তাদের ওপরও কি প্রভাব পড়বে বলে জানান রাজ্যের আইনজীবী। এবং যদিও সংবিধানের 309 নম্বর ধারা
উল্লঙ্ঘন করা হচ্ছে বলেও সরকারি কর্মীদের ক্ষেত্রে এমনটাই দাবি করা হলো বিরোধী আইনজীবী করুণা নন্দীর ক্ষেত্রে। কি বলবেন? দেখুন, এটার উত্তর কিন্তু আমি আগেই দিলাম আপনাকে, এবং তার সাথে সাথে আমরা যখন শুনানি চলছে তখনই আমরা রেডি করে নিয়েছি সেটা হচ্ছে ঝাড়খণ্ড সরকারের যে নোটিফিকেশন, তারা বলছেন যে এআইসিপিআই মেনেই দেবো। ঝাড়খণ্ড সরকার যারা শাসন করে তারা কিন্তু ইন্ডিয়া জোটের অংশীদার, সুতরাং এই যুক্তি টিকছে না আর কি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি বলছি তো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে জায়গাতে গেছে, রাজ্যের মানুষ যদি সচেতন না হয়, পশ্চিমবঙ্গে দুদিন পরে হয়তো বিধানসভায় এই বিলও আসতে পারে যে আমরা ভারতের মধ্যে থাকবো না, আমাদেরকে পৃথক দেশ করতে হবে, তবে বাংলাদেশের সাথে জুড়ে দিতে হবে। এই বিলও হয়তো আসতে পারে, এখানে অবাক হওয়ার কিছু ব্যাপার নেই। পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্ম দেখে অন্তত তাই মনে হচ্ছে। আমার শেষ একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে। রাজ্যের তরফে কপিল সিব্বলকে বলতে শোনা গেল যে রিজিয়ন থেকে রিজিয়নে আলাদা হওয়া উচিত ডি এর মাত্রা, কারণ প্রতি রিজিয়নের নিজস্ব ইনফ্লেশন রয়েছে, কস্ট অফ লিভিং রয়েছে, তাই আবারও আবেদন জানাচ্ছে। তিনি বললেন ডি এর বিষয়টি যেন সেটা যদি মেনেই নেওয়া হয়, তাহলে তো ধরুন মানে রিজিয়ন অনুযায়ী তো ট্যাক্সও আলাদা হওয়া উচিত, রিজিয়ন অনুযায়ী গ্রান্টি নেট যেটা কেন্দ্র থেকে পায় সেটাও আলাদা হওয়া উচিত। এআইসিপিআই মেনেই তো সমস্ত গ্রান্টগুলো কেন্দ্র থেকে আসে। তাহলে পশ্চিমবঙ্গে যদি ইনফ্লেশনও কম হয়, তাহলে পশ্চিমবঙ্গে মূল্যবৃদ্ধিও কম। তাহলে পশ্চিমবঙ্গে যদি মূল্যবৃদ্ধিও কম হয়, তাহলে কেন্দ্রীয় ফান্ডের বরাদ্দও কম হবে। হোক না, অসুবিধা কি আছে? তুমি পয়সা নেবে আইসিপিআই অনুযায়ী, আর কর্মচারীদেরকে দেওয়ার সময় তুমি বুড়ো আঙুল দেখাবে, তখন তুমি নিজস্ব সিপিআই দেখাবে, মানে কম। আর যে তথ্য বলছে বিগত 6 বছর ধরে পশ্চিমবঙ্গের ইনফ্লেশন যে কমের জায়গাতে আছে সে কথা বলছে না, বরং আপার সাইডেই রয়েছে।